যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোর কতটা বাস্তবায়ন হয়েছে। উন্নয়নের পাঁচালী তো কোনো সময় কর্মসংস্থান, চাকরি সেটাকে বাদ দিয়ে হয় না। টাটা চলে যাওয়ার পর কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি। একটা দল করা, তারপরে তার সংগঠন করা এবং সেটার ভোট বাক্সে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা সহজ নয়। এই যে 26,000 শিক্ষকের চাকরি, সেক্ষেত্রে কেন চলে গেল, সেটার জন্য দায় কার? রাজ্য জুড়ে চলছে উন্নয়নের পাঁচালী বিতরণ। হ্যাঁ, এটাই এখন শাসক দলের অস্ত্র। সামনে কিন্তু বিধানসভা নির্বাচন। এই উন্নয়নের পাঁচালী শাসক দলকে কতটা অক্সিজেন যোগাবে বা মানুষের কাছে পৌঁছতে কতটা সাহায্য করবে, তারাই কি ক্ষমতায় থাকবে নাকি এবার বিজেপি তাদের মাত দেবে, এই বিষয়ে আজ কথা বলবো বিশিষ্ট সাংবাদিক অরূপ পালের সঙ্গে। যে দাদা, যেটা বললাম যে উন্নয়নের পাঁচালী, দেখলাম যে রঞ্জিত মল্লিকের বাড়িতেও পৌঁছিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উন্নয়নের পাঁচালী দিয়ে মানুষের মন জয় করার যে একটা প্রচেষ্টা বা কৌশল চালাচ্ছে তৃণমূল, তারা কি আবার এটা করে ক্ষমতায় থাকবে নাকি এবার বিজেপি বাজিমাত করে দেবে? এটা হচ্ছে বিধানসভার ভোট। তো বিধানসভার ভোটে সবসময় হওয়া উচিত যে সরকার কীরকম কাজ করেছে, তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোর কতটা বাস্তবায়ন হয়েছে। তো এই সরকার প্রায় 15 বছর হতে চললো। তো 15 বছরে 11 থেকে শুরু করে 26 তারা কি কি কাজ করেছে এর উপরেই ভোটটা হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে কতটা তারা পারলো, কতটা পারলো না, না পারলে কেন পারলো, সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ইদানিং যেটা হচ্ছে সেটাই উন্নয়নের পাঁচালী লোকের বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রচার হচ্ছে সেই প্রচারে যদি আমরা দেখতে পাই অনেক বেশি হচ্ছে এসআইআর বা কেন্দ্রের বিরোধিতা, নানা কারণ, সেগুলোর জন্যই আরেক এই রিয়েল ইস্যুটা বেরিয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র তো উন্নয়ন তো নিশ্চয়ই পাঁচালী, তার সঙ্গে আমাদের যেটা জানতে হবে যে তৃণমূল কংগ্রেস এই যে 26,000 শিক্ষকের চাকরি, সেক্ষেত্রে কেন চলে গেল, সেটার জন্য দায় কার, এবং যারা দায়ী তাদের কি শাস্তি হলো? কারণ উন্নয়নের পাঁচালী তো কোনো সময় কর্মসংস্থান, চাকরি সেটাকে বাদ দিয়ে হয় না। ফলে এইটা একটা পজিটিভ দিক হচ্ছে, আমি কি যাচ্ছি সেটা উপর আমাকে ভোট দাও, নট আমি সব কিছু কেন্দ্রের দোষ, কেন্দ্র দিতে পারছে না বলে আমি করতে পারছি না, সেরকম না নিয়ে আমি যেটা করেছি তার উপর আমাকে দাও, এবার মানুষ জাজ করবে। পাশাপাশি বিজেপিও যেটা বলছে না এরা উন্নয়ন করেনি, তারা তাদের মতো করে প্রচার নিয়ে যাচ্ছে। সেখানে সুস্থ গণতন্ত্রে সেটাই হওয়া উচিত, শাসক তার মতো করে বলবে যে আমি করেছি, আর বিরোধীরা গঠনমূলক সমালোচনা করবে, মানুষ যেটা দেবে এবং প্রতিটাই তথ্য প্রমাণ সেটা সব আসা উচিত আর কি। আমি চাকরি দেব যদি বলা হয় যে আমি এত কর্মসংস্থান করেছি বা এত চাকরি দিয়েছি, এন্টায়ার সেটা হোয়াইট পেপার বার করা উচিত যে আমি 2 কোটি কর্মসংস্থান করেছি। 2 কোটি কর্মসংস্থানটা কোথায় হলো, কোন সেক্টরে হলো, সেটা মানুষের কাছে হলে মানুষ অনেক ভালোভাবে বুঝতে পারবে যে তাদের যে চাওয়া এবং তাদের যে পাওয়া সেটা কি মিটে গেল। এখন তো বিধানসভা নির্বাচনের আগে আরও এক প্রতিপক্ষ শাসক, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। তারাও সামনে ব্রিগেড সমাবেশ করবে বলছে। এবার এই যে সংখ্যালঘু ভোট, একদিকে হুমায়ুন কবির, একদিকে নওশাদ সিদ্দিকী, কোথাও কি সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা তৃণমূল, এটা কোথাও ভাগ হয়ে যেতে পারে? যেভাবে এখন প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু প্রার্থী দিচ্ছেন হুমায়ুন কবির, তিনিও কিন্তু অনেক রকমের প্রতিশ্রুতি, অনেক কথা বা ঘোষণা শোনা যাচ্ছে তার মুখে, তিনি কিন্তু শাসক দলেরই ঘরের লোক। হ্যাঁ, এটা একটা আর কি তৃণমূলকে ভাবাচ্ছে, এটা ঠিক। কিন্তু হুমায়ুন কতটা পারবে বা কাদের সঙ্গে জোট করবে, আইএসএফ এর সঙ্গে করবে বা আর কারা কারা থাকবে, সেটা এখনো ক্লিয়ার নয়। আমরা যেটা দেখেছিলাম হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সত্যিই লোক হয়েছিল, সেটা হুমায়ুন নিজেও ভাবেনি এত লোক হয়েছিল। কিন্তু সেটা বাবরি মসজিদের একটা উন্মাদনা ছিল, কারণ বাবরি মসজিদ যেখানে অযোধ্যায় ছিল সেটা হয়ে যাওয়ার পর বাবরি মসজিদ তৈরি, সেই যে নাম, সেটা যারা সব মুসলিম আছেন তাদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছিল। কিন্তু পরবর্তীকালে হুমায়ুনের একটা দল করা, দলের প্রতিটা জায়গায় তার সংগঠন সাজানো, তারপরে প্রার্থী দেওয়া, এটা একটা অনেক বড় প্রসেস। এবং সেখানে তারপরে প্রচার করা, সে তো সেই তো একমাত্র মুখ, আর তো কেউ নেই। এবার দেখা যে কার কার সঙ্গে হুমায়ুন জোট করে বা আসন সমঝোতা করে। হ্যাঁ, এটা ঠিক যে একমাত্র ওই একটা প্রথম একজন হুমায়ুন যে প্রথমে মুসলিম আইডেন্টিটি নিয়ে সে সামনে এসেছে। আগে আমরা যেটা দেখতাম কোনো মুসলিম কেন্দ্রিক কোনো দল ছিল না, যেটা অসমে আছে বদরুদ্দিন আজমলে। কিন্তু পশ্চিমবঙ্গে যারা এই মুসলিম এ নিয়ে, তারা সিপিএম, কংগ্রেস বা সেখানকারই মুসলিম লিডার ছিল, আইএসএফ, সেটাও শুধুমাত্র মুসলিমদের না, তারা বলে সেকুলার ফ্রন্ট, সেটাও শুধুমাত্র মুসলমানদের কথা বলে না। হুমায়ুনই প্রথম মুসলমানদের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য কিছু করেনি সে কথা তুলে ধরছে। ফলে একটা চিন্তা বাড়াবে হুমায়ুন, তারপরে জানি না কার কার সঙ্গে জোটে আসবে। এবং সব থেকে বড় যেটা হ্যাঁ এখন তাই তো না, কে এবং তার থেকে বড় কথা হচ্ছে খুব ভালো করছে মালদায় মিম, সেখানে মিমের সঙ্গে জোট করবে কিনা,
কংগ্রেস বা সিপিএম তাদের সঙ্গে কিছুতে আসবে কিনা এখনো তো পুরো ক্লিয়ার নয়। আর নিবন্ধনে চলে আসে সবাই যদি এখন নিজের মতো লড়ে, কতটা ভোট ব্যাংকে প্রভাব না, পড়বে? কিন্তু একে যদি একজনের উপর আর কি করে, তাহলে যদি জোটবদ্ধ হয়ে লড়ে তাহলে একরকম হবে, কিন্তু না হলে তো ভাগ হয়ে যাবে। এবং এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি ভারতের অন্যতম প্রধান মুখ। আগের আবার আমরা দেখেছিলাম 21 বা 24 মমতা সেই মুসলিমদের ভোট পেয়েছিল। এবার এসআইআর নিয়েও মমতা নেমেছে যে মুসলিমদের আর কি নাম কাটা যাওয়া হচ্ছে বা অনেকে সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, সেভাবে নানা রকম আন্দোলন হচ্ছে। এটা দেখার, কিন্তু এখনো পর্যন্ত ঠিকই হুমায়ুনের এবার যদি ব্রিগেডে বিশাল লোকে সমাবেশ করতে পারে তাহলে আর একটা চাপ বাড়বে বা একটা ন্যারেটিভ তৈরি করবে হুমায়ুন। কিন্তু একটা দল করা, তারপরে তার সংগঠন করা এবং সেটার ভোট বাক্সে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা সহজ নয়। তবে হ্যাঁ, হুমায়ুন যখন নেমেছেন কিছুটা ছাপ তো তিনি রেখেছেনই। এই যে আইপ্যাকের কর্ণধার প্রতিজনের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়া, তারপরে ফাইল কাণ্ড, আবার ওই ঘটনার ইডির তল্লাশির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে হাঁটলেন, এটাকে এখন অস্ত্র করছে বিজেপি। তো এটাতে বিজেপির কোনো ওই ক্ষমতায় আসার চান্স আছে কতটা, বা আছে কি না? এইটার সঙ্গে ক্ষমতা বা এটা তো একটা প্রচুর আন্দোলন হবে, কিন্তু এখানে অনেকটাই যেটা হয়েছে সেটা কিন্তু তৃণমূল অনেকটাই ব্যাকফুটে। কারণ আজকেও যখন আদালতে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছে, সুপ্রিম কোর্ট তখন নোটিশ দিয়েছে সব পক্ষকে, এবং কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল ইডির বিরুদ্ধে মোট 4টে এফআইআর হয়েছিল। সেটা হচ্ছে হেস্টিংস থানা, আর যেখানে আইপ্যাকের অফিস আছে সেক্টর 5 ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়, সেই 4খানা এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এবং রাজ্য সরকার চেয়েছিল মামলাটা চলে আসে হাইকোর্টে, সেটা করেনি, তারা সেটা সুপ্রিম কোর্টেই রেখেছে। এবং যেটা করেছে সব থেকে বড় কথা যেটা বলছে যে যখন একটা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে, কোনো অবস্থাতেই কি একটা রাজ্য গেলে সেই তদন্তে বাধা দিতে পারে? তাহলে এটা লার্জার প্রশ্ন আছে, তাহলে তো তদন্তই চলবে না। এবং আমরা দেখলাম যে তার একদিন আগেই হাইকোর্টে পর্যন্ত ধাক্কা খেয়েছে তৃণমূল, যে তৃণমূল যে অ্যাপিলটা করেছিল যে তাদের তৃণমূলের যে নথি সেটা ইডি নিয়ে গেছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো না সেরকম কোনো নথি, সিজার লিস্টই নেই, ওরা তো নথিই নেয়নি। ফলে তৃণমূল যে ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে যে তাদের ওপর এই ভোট আসছে, তাদের ওপর এই জন্য তল্লাশি চালানো হচ্ছে, এবং তার ফলে সেই ন্যারেটিভটা ধাক্কা খাচ্ছে এবং স্বাভাবিক। এবার আবার 3 তারিখ উঠবে, 3 তারিখে কি নোটিশ দিয়েছে সেটা রায় কী হবে, যদি সিবিআই তদন্ত হয় এবং যদি এফআইআর হয় মুখ্যমন্ত্রী সহ এই কলকাতা পুলিশ কমিশনার, ডিজি, এবং আজকে যেটা এরা বলেছে যে ডিজি সিপি এদেরকে সাসপেন্ড করতে বলেছে, এবং সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে তৃণমূল অনেকটাই চাপে পড়বে। কারণ আর তৃণমূলের যে রাজনৈতিক ন্যারেটিভ যেটা আগের দিন মিছিল করেছিল, সেটা অনেকটাই এই দুটো রায়ের ফলে ধাক্কা গেছে। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত বিজেপি কর্মীদের বুস্ট হয়তো করছে না, তারা চেয়ে আছে যে আমরা দেখি যে কোনো তদন্ত অনেক লিঙ্গার হয় আমাদের এখানে, বহু সময় লেগে যায়। ফলে একটা রায় এবং তার তদন্তের মধ্যে যত সময় যাবে, এটা তো দুটো, একটা তো আইনের বিষয় আছে আর একটা তার পলিটিক্যাল ন্যারেটিভ আছে। বাট আইনের বিষয় যখনই কোনো তদন্তের নির্দেশ হবে, সিবিআই তদন্ত হবে, এফআইআর হবে, যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয় সেটা অনেক বড় বিষয়, সেটা তো এখন 3 তারিখ পর্যন্ত। সেটা তো নির্ভর করবে কিভাবে করবে, বা গ্রেপ্তার করবে না কি জিজ্ঞাসাবাদ করবে, কি পাবে। কিন্তু যদি যেটা আছে সেটা আর কি, এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। তো কগনিজেবল অফেন্সে এফআইআর মাস্ট। এটা ললিতা কুমারী ভার্সেস উত্তরপ্রদেশের একটা মামলায় সেখানে বলা হয়েছে কগনিজেবল অফেন্সে এফআইআর করতে হবে। এবার দেখার যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি এফআইআর হয় তো সেই ক্ষেত্রে সিবিআই কি, কারণ সব থেকে বড় অসুবিধা যে পশ্চিমবঙ্গের মাটিতে এই তদন্ত হবে না, ওনাকে জেরা করতে পারবেন, অন্য রাজ্যে নিতে হবে। কীভাবে আসে সিবিআই সেটা কত, কারণ এর আগেও আমরা অসংখ্য এতে সিবিআই এর যে সমস্ত তদন্ত হচ্ছে দেখেছি একটা লেভেল পর্যন্ত গিয়ে থেমে যায়, তারপরে আর জল গড়ায় না। ফলে এখানে পর্যন্ত আমরা বলা যেতে পারে না চালে বিশ্বাস নেই, কত হবে কী হবে। কিন্তু এটা ঘটনা যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, ডিজি যেটা করেছে, সেটা গ্রস ভায়োলেশন, আইনের আর কি পুরোটাই ভেঙেছে। যারা সংবিধানের ওথ নেন তারা সংবিধান ভেঙেছে। সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রীর জনসভা, ভোট আসছে, রাজ্যে এখন শীর্ষ নেতৃত্বরা আসছেন, কেন্দ্র থেকে তারা সভা করছেন। শিল্প শ্রীবৃদ্ধি ঘটার কতটা সম্ভাবনা, কারণ যেখান থেকে শিল্প চলে গিয়েছিল যে মাটি থেকে, সেখানে আবার বিজেপির হাত ধরে যদি ক্ষমতায় আসেও বিজেপি, কতটা শিল্পের সম্ভাবনা দেখছেন রাজ্যে? এটা শিল্প সম্ভাবনা যদি বিজেপি ক্ষমতায় আসে তো তাহলে সেখানে আসবে। কিন্তু এটা ঠিক যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন যে না আবার টাটাকে আমরা ফিরিয়ে আনবো, এটা কিন্তু একটা বার্তা দেবে। কারণ 2008 সালের 4 অক্টোবর টাটা ঘোষণা করেছিল, রতন টাটা, যে আমি গুটিয়ে নিয়ে সানন্দে চলে গেলাম।
এবং সেখানে বলেছিল যে আমি ব্যাড এমের কাছ থেকে গুড এমের কাছে যাচ্ছি, কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গুড এম মোদি। মোদি তখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাতে। কিন্তু অদ্ভুত একটা বৃত্ত বোধহয় কোথায় সম্পূর্ণ হচ্ছে, যে মোদির হাত ধরে একটা সময় ন্যানো কারখানা চলে গেল গুজরাতে, সেই মোদি আবার পশ্চিমবঙ্গের মাটিতে যেখান থেকে ন্যানো চলে গেল সেখানে উনি সভা করছেন। এবার যদি বলেন টাটাকে এখানে ফিরিয়ে আনবো, তাহলে হয়তো একটা বৃত্ত সম্পূর্ণ হবে। তার ওখানেই গেল, আবার তিনি আসছেন। হ্যাঁ, এটা ঘটনা যে টাটা চলে যাওয়ার পর কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি। কারণ সব থেকে বড় যেখানে সমস্যা, এটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা। কারণ এই সরকার বলেছে তারা জমি অধিগ্রহণ করবে না। তো এইবার এখানে সিঙ্গুরে যেটা বলেছিল এই সরকার, যে কৃষকদের জমি যেমন ফিরিয়ে দেওয়া হবে, সেখানে যাতে কৃষি হয় সেটা দেখা হবে। শিল্প তো হলো না। সরকার বলেছিল যে কৃষি, আর কি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যাতে শিল্প কৃষিটা হয়। কিন্তু এখন পর্যন্ত 997 একরের মতো মাত্র 300 একর জমি সেটাকে আর কি কৃষির জন্য করা গেছে। কারণ কি হয়েছে, পাইলিং হয়েছে, তো পুরো জমির উর্বরতা নষ্ট হয়েছে। এবার প্রধানমন্ত্রী এসে যদি বলেন আমি টাটাকে ফিরিয়ে আনবো, শুধুমাত্র টাটা না, শিল্পায়নকে এখান থেকে ঘুরে দাঁড়াবে, এবং কথা দিচ্ছি রতন টাটা ওখানে আসবে, তাহলে যে সমস্ত যুবকরা আছেন তারা তো নিশ্চয়ই স্বপ্ন দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা স্বাভাবিকভাবে কাউন্টার করতে হবে। কারণ কেন ওখানে শিল্প না হলো, শিল্প না হলো কৃষি, একটা ব্যারেন লাইন পড়ে আছে, সেটা তো কথা ছিল না। আজকে এই মানুষগুলো হয়ে গেলেন ভাতাজীবী। যারা 4 ফসলি 3 ফসলি জমির মালিক ছিলেন, বর্ধিষ্ণু পরিবার ছিল, তারা আজকে ভাতাজীবী হয়ে গেলেন। তো কথা ছিল না, এবং সেটা একটা মেসেজ তো বটেই ভোটের আগে। অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই যে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেনও, তার হাত ধরে বিজেপি ক্ষমতায় এলে শিল্প আসবে কি আসবে না সেটাই এখন দেখার। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত যেমন হচ্ছে, সেটা তদন্ত প্রক্রিয়া বলবেন যে আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই প্যাকেটে গ্রেফতার হবেন কি হবে না, সেদিকেও আমাদের নজর থাকবে। আরও খবরের জন্য আপনারা চোখ রাখুন টুডে স্টোরি পর্দায়। ক্যামেরায় শুভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।